সেদিন বাসে হঠাৎ তোমার মুখোমুখি। মধ্য চল্লিশের এই আমি ফিরছিলাম বাপের বাড়ি থেকে। আচমকা বাসে উঠে তোমায় দেখেই চোখ নামিয়ে নিয়েছিলাম আমি। প্রায় 20 বছর পর এভাবে হঠাৎ তোমায় দেখব তো ভাবিনি। তুমি আমায় দেখতে পেয়েছো কি না আমি বুঝতে পারছিলাম না, কিন্তু ভিড় বাসে অন্যদের দৃষ্টি বাঁচিয়ে আমার চোখ ছুঁয়ে দিচ্ছিল তোমায়। তুমি বোধহয় এখন 50-এর কাছাকাছি, তাই না? হ্যাঁ, হিসাব মতো তো সেরকমই হবার কথা। শরীরে বড় বেশি মেদ জমেছে তোমার। এই বয়সে এত মেদের আধিক্য তো ভালো না। তেল মশলা আর ভাজাভুজি খাবার অভ্যেসটা কি তবে এখনো যায়নি? তোমায় দেখতে দেখতে আমার মনটা কখন যেন দৌড়ে পালালো আমার মেয়েবেলার দিনগুলোতে, যখন তুমি ছিলে আমার মোহনদা আর আমি তোমার পিউ। পাড়ার প্যান্ডেল থেকেই শুরু হয়েছিল আমাদের আলাপটা। তারপর আবিষ্কার করেছিলাম আস্তে আস্তে ইংরেজি কোচিংটাও আমাদের সেম, শুধু তুমি সিনিয়র বলে ব্যাচটা আলাদা। এইরকম নানা সূত্র ধরেই তারপর শুরু হয়েছিল আমাদের আলাপটা। আলাপের পরেই কিভাবে যে শুরু হয়েছিল বন্ধুত্ব তা আজ আর মনে পড়ে না। তারপর ভালো লাগতে শুরু করলো তোমায়। একদিন টের পেলাম, সাথে এও বুঝতে পারছিলাম তোমার মনেও আলাদা করে নিজের জন্য একটা জায়গা তৈরি হচ্ছে। আর তারপর হঠাৎ এলো একদিন সেই দিন, তুমি জানালে মনের কথা এক শেষ বিকেলের মৃদু আলোয়, আর আমি লজ্জায় লাল হয়ে দৌড়ে পালিয়েছিলাম। মোহনদা, তোমার কি মনে আছে আমাদের প্রেম করার দিনগুলো? আমি স্কুল না গিয়ে আর তুমি কলেজ কেটে তেমন সারা দিন ঘুরে বেড়াতাম আমরা চেনা অচেনা নানা অলিগলি বেয়ে। কখনো একই প্লেট থেকে চাউমিন খেতাম, আবার কখনো একই এগ রোল ভাগ করে। আমি ঝালে হুঁশাস করলে তুমি দৌড়ে গিয়ে কোল্ড ড্রিঙ্কস কিনে আনতে আমার ঝাল কমাতে। মনে আছে আজও সে কথা? তোমার কি মনে পড়ে মোহনদা, ঝিল পাড়ে বসে জলের ছোট ছোট ঢেউ ওঠা যখন আমি দেখতাম, তুমি কানে মুখ লাগিয়ে বলতে, ভালোবাসি, শুধু তোকেই ভালোবাসি। কিংবা যখন সিনেমা হলের অন্ধকারে কোনার সিটে বসে আমার হাত ছুঁয়ে বলতে, কোনোদিন ছেড়ে যাবি না তো? তখন ভালো লাগায় কেঁপে উঠতাম আমি। বাড়িতে ধরা পড়ার ভয়টুকু বাদ দিলে বেশ স্বপ্ন স্বপ্ন হয়ে যেন কাটছিল দিনগুলো। কিন্তু হঠাৎ করেই কেমন যেন বদলে যেতে শুরু করলো সব। স্কুল পেরিয়ে আমি কলেজে ভর্তি হলাম, আর তোমার শুরু হলো চাকরির জন্য খোঁজ। কিন্তু তুমি চাকরি পাচ্ছিলে না। হতাশা আস্তে আস্তে গ্রাস করতে শুরু করলো তোমায়, আর তার সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকলো আমাকে নিয়ে তোমার ইনসিকিউরিটি। কলেজের বন্ধু, সিনিয়র দাদা, প্রফেসর সকলকে নিয়ে তুমি সন্দেহ করতে শুরু করলে আমায়। একদিন দেখা করতে দেরি হলেই তুমি চিৎকার করতে, ঝগড়া করতে, একদিন তো গায়েও হাত তুলে ফেললে। সব সময় তোমার এক ভয়, আমি হয়তো ঠকাচ্ছি তোমায়। আমি তোমায় অনেক বোঝাবার চেষ্টা করেছিলাম, কিন্তু তুমি বুঝলে না। আর আমিও যেন দম বন্ধ করে ছটফট করছিলাম সম্পর্কটার মধ্যে। আমি মুক্তি চাইছিলাম, পালাতে চাইছিলাম। অবশেষে মিলল মুক্তি, ভেঙে গেল সম্পর্কটা। আমার মনে তখন তোমার জন্য তৈরি হয়েছে এক রাশ ঘৃণা। সারা দুনিয়ার কাছে আমি পিয়ালি মৈত্র। আমি আজ 2 ছেলের মা, স্বামী সরকারি চাকুরে, মধ্যবিত্তের ভরা সংসার। আমি সারা দিন ব্যস্ত থাকি সংসার নিয়ে, ছেলেদের নিয়ে। আমার স্বামী তোমার মতো নন। আমি কোথায় গেলাম, কি খেলাম, কার সাথে কথা বললাম, এসব নিয়ে তিনি একদম মাথা ঘামান না। এখন আমার অফুরন্ত স্বাধীনতা। আমার স্বামী কিছু জিজ্ঞাসা করেন না, খোঁজও নেন না। মাঝে মাঝে তো আমার মনে হয় আমার যে একটা অস্তিত্ব আছে সেটাই হয়তো ভুলে যান তিনি। ইদানিং তোমার কথা খুব মনে পড়ে জানো মোহনদা। মিস করি আমায় নিয়ে তোমার সেই পজেসিভনেস। একদিন তোমার পজেসিভনেসে বিরক্ত হয়ে করে তুলেছিল আমায়, আর আজ আমার অস্তিত্বটুকুও হয়তো দেখতে পান না আমার ঘরের মানুষটা। তোমার কথা মনে পড়লেই ভিজে যায় মনটা।
কেমন আছিস পিউ? তোমার গলার স্বরে অতীত ছেড়ে নেমে এলাম বর্তমানে এক লাফে। বাস একটু ফাঁকা হয়েছে, তুমি একদম আমার সিটের সামনে। এবার ভালো করে তাকালাম তোমার দিকে, চোখের নিচে ফোলা, চুলও উঠে গেছে প্রায়। আমার টিনেজের হিরো তুমি, কিন্তু আজ কি অবস্থা তার? ভালো আছি, আর তুমি? অল্প ঢোক গিলে বললাম আমি। আমিও ভালো। টের পেলাম তোমার গলার স্বর শুকনো, কিন্তু তাহলে চোখের নিচে এত ফোলা কেন? শরীরেই বা এত মেদ জমালে কি করে? প্রেশার, সুগার, থাইরয়েড, অনেক শত্রুরের বাস শরীর জুড়ে। ওষুধ কোম্পানির ফেরিওয়ালাকে অত ভাবলে চলে না রে। আরে কাজ থাকলেও শরীর তো সামলাতে হবে, এরকম বললে হয় নাকি? ওষুধ খাও তো মনে করে। বুঝতে পারলাম আমার গলাতে 20 বছর আগের সেই শাসনের সুর ফিরে এসেছে যেন হঠাৎ করে। তুই কিন্তু আগের মতোই আছিস পিউ, ঠিক আগের মতো করেই ধমকাচ্ছিস দেখছি। কর্তাকেও এমন ধমকে রাখিস বুঝি? তার আমার ধমক শোনার অত সময় নেই গো। বেশি বললে আমাকেই কথা শুনিয়ে দেবেন হয়তো, মনে মনে বললাম আমি। আর মুখে বললাম, তোমায় কেউ ধমক দেয় না বুঝি? গিন্নি খুব ভালো মানুষ বুঝি? হ্যাঁ, ধমক দেয় নাই তো, সবাই তোর মতো দজ্জাল নাকি? হাসলো মোহনদা। এরকম করো না মোহনদা, শরীরের যত্ন নিও। প্রেশার, সুগার বা অন্য ওষুধগুলো ঠিক করে খেও। নিজের সুস্থতা তো নিজেকেই দেখতে হবে বলো। আবার হাসলো মোহনদা, সেই আগের মতো হাসি, যে হাসিটা দেখার জন্য একসময় মরিয়া ছিলাম আমি। তুইও বা নিজের দিকে খেয়াল রাখিস না কেন? চোখে কাজল নেই, ঠোঁটে লিপস্টিক নেই, কপালে টিপ নেই। আগে তো এমন থাকতিস না, সব সময় পরিপাটি থাকতিস। তাহলে কেন এখন এমন? না, আমার মতো আধবুড়ি কার জন্যে সাজবে গো? কথাটা বলতে গিয়েও গিলে ফেললাম। মুখে শুধু ছোট্ট করে বললাম, দূর দূর বললে হবে? নিজেকে ভালো রাখার দায়িত্ব তো নিজেকেই নিতে হয় রে পিউ। উল্লাসপুর, উল্লাসপুর! কন্ডাক্টরের চিৎকারে সম্মিত ফেলল। আমার স্টপেজ তো এসেই গেল প্রায়। আমি উঠে দাঁড়ালাম। আজ আসি মোহনদা, ভালো থেকো। দরজার দিকে এগোতে পা বাড়ালাম আমি। ঠিক তখনই উড়ে এলো কথাটা কানে। আজও কি আমায় ঘেন্না করিস পিউ? ব্রেকআপের দিন যে বলেছিলি আমায় ঘেন্না করিস, সারা জীবন ঘেন্নাই করবি, সত্যি কি তাই? আমি তাকালাম পিছন ঘুরে, ঘাড় নাড়লাম সজোরে। মোহনদার চোখ দুটো চকচক করে উঠল, বুঝতে পারলাম। নামুন নামুন! প্রায় ঘাড় ধরে নামিয়ে দিল কন্ডাক্টর। আমিও নেমে গেলাম। আমার চোখের সামনে দিয়ে বেরিয়ে গেল বাসটা। না মোহনদা, সম্পর্ক ভেঙে গেলেই যে আজীবনের জন্য ঘৃণার মানুষ হয়ে যাবে প্রাক্তন, এমন সব সময় হয় না। মন জুড়ে যে ভালো মুহূর্ত কাটানোর স্মৃতিগুলোও বেঁচে থাকে। মনে মনে বললাম আমি। আজ এত বছরের পর প্রাক্তনের সাথে হঠাৎ দেখা আমার মনে ছড়িয়ে দিল অনেকটা ভালো লাগা। হয়তো আর কোনোদিন আমাদের দেখা হবে না কোথাও, কিন্তু আজকের ভালো লাগাটা গচ্ছিত থেকে যাবে আমার হৃদয়ের এক গোপন প্রকোষ্ঠে। যে প্রকোষ্ঠ মৈত্র বাড়ির বড় বউ পিয়ালি মৈত্রের নয়, যে প্রকোষ্ঠ একান্তভাবেই পিউয়ের, যে প্রকোষ্ঠ লুকিয়ে থাকে সব মেয়ের হৃদয়ে, যেখানে গচ্ছিত রাখি আমরা একান্ত নিজের অনুভূতিগুলো। রচনা পল্লবী সেনগুপ্ত। আমার গল্পটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরকমই নতুন নতুন গল্প শুনতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।